হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন টু স্টাডি গাইড। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা যে ক্লাসটা করব দ্যাট ইজ এক্সক্রিটরি সিস্টেম, অর্থাৎ রেচনতন্ত্র। রেচনতন্ত্র মিন্স আমাদের শরীরে বিপাকজাত যে সকল দূষিত পদার্থ তৈরি হচ্ছে তাকে এক সুবিন্যস্তভাবে বা সিস্টেমেটিক ওয়েতে বাইরে, আমাদের শরীরের বাইরে যে বের করার পদ্ধতি তাকেই বলা হচ্ছে রেচনতন্ত্র, বা বাইরে বের করানোর যে সিস্টেম তার সঙ্গে যে অঙ্গগুলো যুক্ত আছে সেই অঙ্গগুলো একত্রে যে তন্ত্র গঠন করে তাকেই আমরা বলছি রেচনতন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেম। ওকে, তাহলে এই যে রেচনতন্ত্র, এখান থেকে আমাদের পরীক্ষাতে কি কি আসতে পারে সেই রিলেটেড আমরা কিছু ইনফরমেশন কালেক্ট করব। ফার্স্ট দেখো, রেচনতন্ত্র কাকে বলে? যে জৈবিক প্রক্রিয়ায় জীবের দেহকোষে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থ, এই ভাষাটাকে খেয়াল করতে হবে, এই ওয়ার্ডটাকে, কি বিপাকজাত দূষিত পদার্থ, কি বিপাকজাত দূষিত পদার্থ, পরিপাকজাত নয়, বিপাকজাত দূষিত পদার্থ। পরিপাকের পরে, অর্থাৎ পরিপাকের পরে আমাদের ক্ষুদ্রান্তে দিয়ে শোষিত হচ্ছে খাদ্যরস, এরপর যে অবশিষ্ট অংশ সেটা ক্ষুদ্রান্ত থেকে বৃহদন্তে ঢোকে, বৃহদন্ত হয়ে মলাশয় হয়ে আমাদের রেকটাম দিয়ে বাইরে বেরিয়ে যায়, বহিষ্করণ হয়। তো এই যে পদার্থ, এটাকে আমরা বলছি পরিপাকজাত পদার্থ। একে আমরা কিন্তু রেচন পদার্থ বলবো না। রেচন পদার্থ কাকে বলবো? এই যে ক্ষুদ্রান্ত দিয়ে যে খাদ্যটা শোষিত হয়ে কলাকোষে যাচ্ছে, সেখানে অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যের দহন হচ্ছে, খাদ্য পোড়ানো হচ্ছে, পোড়ানোর পরে খাদ্য মধ্যস্থ যে স্থৈতিক শক্তি সেটা রাসায়নিক শক্তি বা আমাদের যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তারপরে বা সে কারণে ওই কোষের মধ্যে পোড়ানোর ফলে, খাদ্য পোড়ানোর ফলে যে পদার্থগুলো তৈরি হচ্ছে এবং সেগুলো দূষিত পদার্থ, আমাদের শরীরের মধ্যে থাকলে সেটা আমাদের ক্ষতি করতে পারে, সেই পদার্থটাকে সিস্টেমেটিক ওয়েতে বাইরে বের করে দেওয়া হচ্ছে, শরীরের বাইরে নির্গত করা হচ্ছে। সেই জন্য এই পদার্থকে আমরা রেচন পদার্থ বলছি। আর এই রেচন পদার্থ শরীর থেকে বাইরে নির্গত করার কাজে যারা লিপ্ত তাদেরকে আমরা একত্রে বলছি রেচনতন্ত্র। বোঝা গেল বিষয়টা? সেটা বলা হয়েছে যে জৈবিক প্রক্রিয়ায় জীবের দেহকোষে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থ। বিপাক কথার অর্থ হচ্ছে কোষের মধ্যে খাদ্যের দহন, তাকেই বলা হচ্ছে বিপাক। বিপাকজাত দূষিত পদার্থগুলি দেহকোষে অদ্রাব্য কেলাস বা কলয়েড রূপে সাময়িকভাবে সঞ্চিত থাকে বা জীবদেহ থেকে নির্গত হয়, ফলে জীবদেহ স্বাভাবিক ও সুস্থ থাকে, তাকে রেচন বলে। তাকে কি বলে? রেচন বলে। রেচন পদার্থ কিরকম হতে পারে? একটা হতে পারে নাইট্রোজেন যুক্ত, অর্থাৎ যে সকল রেচন পদার্থে একটা উপাদান হিসেবে নাইট্রোজেন আছে তাকে আমরা বলছি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। যেমন ধরো উদ্ভিদের ক্ষেত্রে কুইনাইন, নিকোটিন, ডাটুরিন, রেসারপিন, এগুলো নাইট্রোজেন কন্টেনিং রেচন পদার্থ, নাইট্রোজেন সমৃদ্ধ রেচন পদার্থ, বা এই রেচন পদার্থের একটা উপাদান নাইট্রোজেন। প্রাণীদেহের ক্ষেত্রে কি ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো হচ্ছে প্রাণীদেহে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। বোঝা গেল? নাইট্রোজেন বিহীন কি রয়েছে? উদ্ভিদ দেহে গঁদ আছে, আঠা বিশেষ, রজন আছে, যেটা গাছের রজন নালী থেকে পাওয়া যায়, তরুক্ষীর বা এটাকে আমরা ল্যাটেক্স বলছি। কি বলছি? ল্যাটেক্স। প্রাণীদের কি আছে? কিটন বডি অ্যান্ড কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন বিহীন। আবার এটাকে আমরা কার্বন যুক্ত রেচন পদার্থও বলতে পারি। পরে দেখো বলা হয়েছে কার্বন যুক্ত রেচন পদার্থ উদ্ভিদের ট্যানিন, প্রাণীদের কার্বন ডাইঅক্সাইড। তাহলে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে। নাইট্রোজেন কন্টেনিং কুইনাইন, এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি আলাদা করে দাগ দিচ্ছি না, এই প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। নাইট্রোজেন যুক্ত বা নাইট্রোজেন ঘটিত, আর একটা নাইট্রোজেন বিহীন, সেটা উদ্ভিদ দেহ, প্রাণী দেহ, আর একটা কার্বন যুক্ত। ট্যানিন হচ্ছে কার্বন যুক্ত উদ্ভিদ দেহে রেচন পদার্থ। বোঝা গেল? এই স্লাইডটা অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। উদ্ভিদের রেচনটা আমরা আগে দেখব, কারণ উদ্ভিদও তো খাদ্য খাচ্ছে, উদ্ভিদও খাবার খাচ্ছে, নাহলে উদ্ভিদ বৃদ্ধি হতো না, উদ্ভিদ বেঁচে থাকতো না।
তাহলে তাদের শরীরে খাদ্য তৈরি যেমন হচ্ছে, তারা খাদ্য গ্রহণও করছে, অর্থাৎ সালোক সংশ্লেষ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তাদের শরীরে বিপাকও হচ্ছে। তো উদ্ভিদের রেচন কি? উদ্ভিদের রেচনের ক্ষেত্রে আমরা যদি দেখি, সেখানে দেখব কি প্রাণীদের মতো বা আমাদের মতো উদ্ভিদের রেচন পদার্থ এতটা ক্ষতিকর নয়। আমাদের শরীরে যে রেচন পদার্থ তৈরি হয় সেটা যদি বাইরে ইমিডিয়েট না বের করানো হয়, সেক্ষেত্রে আমাদের শরীরে তার প্রভাব পড়তে পারে, তার একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে। বাট উদ্ভিদের ক্ষেত্রে ওই যে রেচন পদার্থগুলো শরীরের মধ্যে থাকে বা সঞ্চিত থাকে কিংবা বাইরে বের করে দেয় বিভিন্ন ভাবে, সেগুলো কিন্তু উদ্ভিদ দেহকে খুব একটা বেশি ক্ষতি করে না। সেগুলো কিছু রেচন পদার্থ আছে যে রেচন পদার্থগুলো আমরা আবার খাদ্য হিসেবে গ্রহণ করি। উদ্ভিদের রেচন পদার্থ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। বোঝা গেল বিষয়টা? তাই উদ্ভিদের রেচন পদার্থ কম ক্ষতিকর বা ক্ষতি করে। উদ্ভিদ দেহে কম পরিমাণে রেচন পদার্থ উৎপন্ন হয়, আমাদের শরীরে যখন যেমন মুহুর্মুহু রেচন পদার্থ উৎপন্ন হয়, মূত্র হিসাবে সেটা বেরিয়ে যায়, ইউরিয়া, আমাদের অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো আমাদের শরীরে থাকলে কিন্তু শরীর খারাপ হবে। তাই এগুলোকে শরীরের বাইরে যত তাড়াতাড়ি সম্ভব বের করে দেওয়া উচিত, তাই না? তোমরা যদি ইউরোলজি বা এই মূত্র বিষয়ক বা কিডনি বিষয়ক, নেফ্রোলজি বিষয়ক কোন ডাক্তারের কাছে যাও, ডাক্তার পরামর্শ দেবে জল একটু বেশি করে খেতে হবে, আর মূত্রকে কখনোই বেশিক্ষণ শরীরের মধ্যে চেপে ধরে রাখা যাবে না। কি করতে হবে? সময়ে সময়ে তোমাকে ওটাকে বাইরে নিষ্কাশন করতে হবে, বাইরে বের করে দিতে হবে, অর্থাৎ মূত্র বিসর্জন করতে হবে। ঠিক আছে? নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই উদ্ভিদ দেহে, নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই। প্রাণী দেহে অবশ্যই নির্দিষ্ট আকারে রেচন অঙ্গ রয়েছে। ঠিক আছে? প্রাণী দেহতে নির্দিষ্ট আকারের রেচন অঙ্গ রয়েছে বা নির্দিষ্ট রেচন অঙ্গ রয়েছে। উদ্ভিদ দেহতে কিন্তু নির্দিষ্ট রেচন অঙ্গ নেই। উদ্ভিদরা কি করে তাহলে? উদ্ভিদরা বিভিন্ন ভাবে বিভিন্ন উপায় অবলম্বন করে, কখনো গাছের ছালকে মোচন করে, হ্যাঁ, যেটা বাকল মোচন বলছি আমরা, বাকল মোচন করে দিয়ে উদ্ভিদ তার শরীরে রেচন পদার্থ ছালের মধ্য দিয়ে ত্যাগ করতে পারে, ফলের মধ্য দিয়ে ত্যাগ করতে পারে। ফল, একটা ফল হচ্ছে তার ত্বকে বা ফলের যে ছাল, সেখানে কি হচ্ছে? রেচন পদার্থ সঞ্চয় হচ্ছে, ফলটা পেকে যখন পড়ে যাচ্ছে উদ্ভিদ দেহ থেকে রেচন পদার্থ চলে যাচ্ছে। আবার কি উদ্ভিদ পত্র মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করতে পারে, পাতাতে কেলাস রূপে সঞ্চয় করে রেখে দিল, একটা সময় এলো পত্র মোচন হয়ে গেল, উদ্ভিদ দেহ থেকে রেচন পদার্থ বাইরে বেরিয়ে চলে গেল। বোঝা গেল বিষয়টা? প্রাণী দেহে কিন্তু এরকমটা না। প্রাণী দেহে এই নয় যে ছাল মোচন বা বাকল মোচন হয়, প্রাণী দেহে তো পত্র নেই, পত্র মোচন হওয়ার তো কোনো গল্পই নেই। প্রাণী দেহ তো ফল তৈরি করে না, ফল যেটা বাইরে পেকে গিয়ে পড়বে এবং সেখান থেকে রেচন পদার্থ ত্যাগ হবে, এরকমটা ঘটে না। প্রাণী দেহের নির্দিষ্ট রেচন অঙ্গ রয়েছে যাদের মধ্য দিয়ে এই দূষিত বা বিপাকজাত পদার্থটা আমাদের শরীর থেকে নিষ্কাশিত হয় বা বাইরে বেরিয়ে যায়। ওকে? রেচন পদার্থকে কোষে কলয়েড রূপে সঞ্চিত রাখতে পারে। আমরা কিন্তু আমাদের শরীরে রেচন পদার্থকে সঞ্চয় করতে পারি না। উদ্ভিদ কি করে? তার শরীরে রেচন পদার্থকে সঞ্চয় করে এবং সেটা পরবর্তীকালে বিভিন্ন ভাবে বাইরে ফেলে দিয়ে বা বাইরে বের করে দিয়ে, গাছ থেকে মোচন করে উদ্ভিদ রেচন পদার্থ ত্যাগ করে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা সঞ্চয় করে রাখতে পারি না, আমাদের তৈরি হয় তৎক্ষণাৎ কিছুটা সময়, যেমন ধরো মূত্র শয়ে গিয়ে জমা হয়, তারপর মূত্র নালী দিয়ে বাইরে বেরিয়ে যায়। ওকে? যেহেতু নির্দিষ্ট কোনো রেচন পদার্থ থাকে না, তাই তারা নিম্নলিখিত ভাবে রেচন পদার্থ ত্যাগ করে। কিরকম? একটাকে বলা হচ্ছে পত্র মোচন। কি বলা হচ্ছে? পত্র মোচন, মানে পাতা মোচন করে দিচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, সেই পাতাতে কেলাস আকারে উদ্ভিদ কি করে? তার রেচন পদার্থটাকে জমা রাখে। রেচন পদার্থ জমা রাখলো, তারপরে পাতাটাকে যখন ছেড়ে দিচ্ছে, মোচন করে দিচ্ছে, ঝরে যাচ্ছে, তখন উদ্ভিদ দেহ থেকে রেচন পদার্থটা ত্যাগ হয়ে যাচ্ছে। ওকে? বাকল মোচন মানে ছাল, উদ্ভিদের যে ছাল। তোমরা অর্জুন গাছ দেখেছো? গ্রাম বাংলা এটাকে বলে অজিনি গাছ। অর্জুন গাছ, অজিনি গাছ তোমরা দেখবে কিছু কিছু জায়গায় গ্রামে, বিশেষ করে আমি ছোটবেলায় তো খেয়েছি, মা বা বাবা ওই অজিনি বা অর্জুন গাছ থেকে ছাল কেটে নিয়ে আসতো, তাকে ভিজিয়ে রাখতো, জলটা লাল হয়ে যেত একেবারে, সেই জলটা খেতাম। খেলে পরে কি হতো? শরীর ঠান্ডা হতো। এই যে অর্জুন গাছ বা অজিনি গাছ,
তার ছাল নির্দিষ্ট সময়ে ঝরে যায়। ফলে অর্জুন গাছের শরীরের যে রেচন পদার্থ সেটা এই বাকল মোচনের মধ্য দিয়ে উদ্ভিদ কি করে ত্যাগ করে দেয়, পরিবেশে ত্যাগ করে দেয়। পেয়ারা গাছ দেখেছ? পেয়ারা গাছে দেখবে ছাল 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 ছাবলা ছাবলা হয়ে যায়, ছাল উঠে যায় পেয়ারা গাছের বাইরে, দেখবে একটা চকলা চকলা অংশ যেটা উঠে যায় একটা নির্দিষ্ট সময় অন্তর। এই যে চকলা চকলা ছাল উঠে যাচ্ছে, এই চকলা চকলা ছালেই কিন্তু পেয়ারা তার রেচন পদার্থটাকে সঞ্চয় করে রাখে, এবং সেই ছালটাকে যখন মোচন করছে, ছালটা যখন ঝরে পড়ছে গাছ থেকে, তাহলে রেচন পদার্থ ত্যাগ হয়ে যাচ্ছে, রেচন পদার্থ মাটিতে মিশে যাচ্ছে, এবং সেই ছালটা যতক্ষণ না ঝরছে ততক্ষণ পর্যন্ত উদ্ভিদ দেহে রয়েছে, তাহলে সেটা কিন্তু উদ্ভিদের খুব একটা বেশি ক্ষতি করছে না। এছাড়া রয়েছে ফল মোচন। কি মোচন? ফল মোচন। যদি বলা হয় নিম্নোক্ত কোন উদ্ভিদটি ফল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে, তোমরা উত্তর করবে কি? লেবু, তেঁতুল, আপেল। আপেলের কোথায় রেচন পদার্থ সঞ্চিত থাকে? আপেলের ছালে। লেবুতে কোথায় রেচন পদার্থ থাকে? লেবুর ছালে। তেঁতুলের মধ্যে। তাহলে এগুলো কি করে, বা এই সকল উদ্ভিদ কি করে? লেবুর মধ্যে বা তেঁতুলের মধ্যে বা আপেলের মধ্যে তারা কি করে? ফল মোচন করে। বোঝা গেল? বা ফল মোচনের মধ্য দিয়ে তাদের রেচন পদার্থ ত্যাগ করে। বোঝা গেল বিষয়টা? উদ্ভিদের রেচন পদার্থ কম ক্ষতিকর, উদ্ভিদের রেচনটা নির্দিষ্ট কোনো রেচনাঙ্গ নেই, উদ্ভিদে কম পরিমাণে রেচন পদার্থ উৎপন্ন হয়, রেচন পদার্থকে কোষে কোলয়েড রূপে সঞ্চিত করে রাখতে পারে। নির্দিষ্ট রেচন অঙ্গ না থাকার কারণে তারা বিভিন্নভাবে সুযোগ বুঝে রেচন পদার্থ ত্যাগ করে। উদ্ভিদের রেচন পদার্থ কি কি রয়েছে স্পেসিফিক আমরা কয়েকটা রেচন পদার্থের কথা পড়ব, কারণ উদ্ভিদের রেচন পদার্থ অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, অর্থকরী গুরুত্বও রয়েছে। এই রেচন পদার্থগুলো থেকে ঔষধ তৈরি হচ্ছে, এই রেচন পদার্থগুলো থেকে যে ঔষধ তৈরি হচ্ছে সেগুলো আবার মানুষের জীবনে বিরাট বড় প্রভাব ফেলে। ম্যালেরিয়া রোগের টিকা, কুইনাইন তৈরি হচ্ছে এই উদ্ভিদের রেচন পদার্থ। কি কি আছে আমরা সেগুলো দেখেন। প্রথমে বলছে গঁদ, আঠা জাতীয় একটা পদার্থ। তোমরা সজনা গাছ দেখেছ? শিরীষ গাছ বা আমড়া গাছ বা বাবলা গাছ, তোমরা সজনা গাছ দেখেছ তো? সজনা গাছের ডাল যদি কোথাও ভেঙে যায়, তোমরা দেখবে একটা আঠা জাতীয় পদার্থ, বা এমনিতেই তোমরা যদি দেখো সজনা গাছে বিভিন্ন ডালে ডালে সজনা গাছের আঠা খানিকটা বেরিয়ে জমাট হয়ে থাকে, লাল লাল মতো দেখতে হয়। ঠিক শিরীষ গাছেও তোমরা দেখবে, আমড়া গাছেও দেখবে, বাবলা গাছেও দেখবে একই পদার্থ একইভাবে এরকম জমে থাকতে দেখা যায়। সেগুলো পরবর্তীকালে উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে বাইরে পড়ে যায়, মাটির সঙ্গে মিশে যায়। সেই যে লাল জাতীয় পদার্থ তাকেই বলা হচ্ছে গঁদ। কি বলা হচ্ছে? গঁদ। কোথায় পাওয়া যায়? সজনা, শিরীষ, আমড়া, বাবলা, এগুলোকে বলা হচ্ছে গঁদ, উদ্ভিদের রেচন পদার্থ। এরপর আছে রজন। পাইন গাছের ভেতরে যদি প্রস্থচ্ছেদ করে বা আমরা যদি ছেদ করে তাকে ভেতরে দেখার চেষ্টা করি, দেখবো একটা নালী বিশেষ আছে যেটাকে বলা হচ্ছে রজন নালী। এই রজন নালী থেকে একটা আঠা জাতীয় পদার্থ নির্গত হয়, সেটা হচ্ছে আমাদের পাইন গাছের রেচন পদার্থ। এই পাইন গাছের রেচন পদার্থকে আমরা কি বলছি? রজন বলছি। রজন কোথা থেকে কালেক্ট করা হয়? রজন নালী থেকে কালেক্ট করা হয়। এরপরে আসবো আমরা তরুক্ষীর, বা একে বলা হচ্ছে ল্যাটেক্স। কি বলবো? তরুক্ষীর বা ল্যাটেক্স। এই তরুক্ষীর কোথা থেকে পাওয়া যাচ্ছে? বট গাছ, আকন্দ গাছ, করবি, কাঁঠাল, এগুলোতে এই তরুক্ষীর বা ল্যাটেক্স পাওয়া যায়। তোমরা আকন্দ গাছ দেখেছো? আকন্দ গাছটা একটু কোনো পাতা ছিঁড়লে বা কোনো পাতা ভাঙলে বা ডাঁটা ভাঙলে দেখবে একটা সাদা তরল পদার্থ বেরিয়ে আসে, সেটাকেই আমরা বলছি তরুক্ষীর বা ল্যাটেক্স। সেটা ওই আকন্দ গাছের বা বট গাছের রেচন পদার্থ। বোঝা গেল? তাহলে যদি প্রশ্ন পড়ে এরকম, তরুক্ষীর বা রেচন পদার্থ হিসেবে তরুক্ষীর পাওয়া যায় নিম্নোক্ত কোন গাছ থেকে, সেখানে এগুলোর মধ্যে একটা অপশন থাকলো, বাকি অন্যান্য তিনটে অপশন দিল, তাহলে তোমরা সহজেই করতে পারবে। বট, আকন্দ, করবি, কাঁঠাল এই জাতীয় গাছ থেকে তরুক্ষীর রেচন পদার্থ হিসেবে বাইরে নিষ্কাশিত হয়। এরপরে যে গুরুত্বপূর্ণ জিনিসটা আমাদেরকে পড়তে হবে, দ্যাট ইজ উপক্ষার। এটাও হচ্ছে আমাদের উদ্ভিদের রেচন পদার্থ, এর অর্থকরী গুরুত্ব রয়েছে। যেমন ধরো কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? সিংকোনা গাছ থেকে। কুইনাইন কোথা পাওয়া যায়? সিংকোনা থেকে। কি তৈরি হয়? অর্থনৈতিক ভাবে কেন গুরুত্বপূর্ণ? তার কারণ এখান থেকে ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরি হচ্ছে।
কি তৈরি হচ্ছে? ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরি হচ্ছে। ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরির জন্য কুইনাইন দরকার। এই কুইনাইন কোথা থেকে তৈরি হচ্ছে? সিনকোনা গাছ থেকে তৈরি হচ্ছে। সিনকোনা কোথায় চাষ হয়? আমি তোমাদেরকে পড়িয়েছিলাম জিওগ্রাফিতে। সিনকোনা চাষ হচ্ছে আমাদের মংপুতে, দার্জিলিং এর মংপুতে। ডাটুরিন, ডাটুরিন এটাও এক ধরনের উপক্ষার। এই ডাটুরিন কোথায় পাওয়া যাচ্ছে? ধুতরা গাছ থেকে পাওয়া যাচ্ছে। ধুতরা গাছ তোমরা দেখেছো, মাইকের মতো ফুল হয়, সাদা রঙের ফুল, বড় বড় লম্বা লম্বা সাইজের ধুত্র ফুল। সেই ধুত্র গাছ থেকে কি হচ্ছে? ডাটুরিন পাওয়া যাচ্ছে, যেটা হাঁপানির ঔষধ তৈরি হচ্ছে। ধুতরা গাছের ডাটুরিন থেকে বা ধুতরা গাছের যে উপক্ষার, সেখান থেকে হাঁপানির ঔষধ তৈরি হচ্ছে। রেসারপিন কোথায় পাওয়া যাচ্ছে? সর্পগন্ধা গাছে। সেখানে কি হচ্ছে? উচ্চ রক্তচাপ কমানোর জন্য ঔষধ তৈরি হচ্ছে। অর্থাৎ যাদের হাই ব্লাড প্রেশার, তাদেরকে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করার জন্য বা ব্যালেন্সে নিয়ে আসার জন্য কি তৈরি হচ্ছে? সর্পগন্ধা গাছের রেসারপিন দিয়ে ঔষধ তৈরি হচ্ছে। বোঝা গেল? নিকোটিন, যারা ধূমপান করো তাদের জন্য, ধূমপায়ীদের জন্য যে মাদক দ্রব্য তৈরি হচ্ছে বা ধূমপানের জন্য যে দ্রব্য তৈরি হচ্ছে, সিগারেট, বিড়ি তৈরি হচ্ছে, সেখানে কি ব্যবহার করা হচ্ছে? তামাক ব্যবহার করা হচ্ছে। সেখানে কি ব্যবহার করা হচ্ছে? তামাক। এই তামাক কোথা থেকে তৈরি হচ্ছে? তামাক গাছ থেকে কি তৈরি হচ্ছে? নিকোটিন তৈরি হচ্ছে, যেটা মাদক দ্রব্য হিসাবে ব্যবহার করা হচ্ছে। এর অর্থকরী গুরুত্ব যথেষ্ট বেশি। মরফিন কোথা থেকে পাওয়া যাচ্ছে? আফিম গাছ থেকে মরফিন। এটাও মাদক দ্রব্য হিসেবে ব্যবহার হয়। আর ব্যথা বেদনা উপশমকারী ঔষধ হিসেবে ব্যবহার করছে কাকে? মরফিনকে, যেটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? আফিম গাছ থেকে পাওয়া যাচ্ছে। ক্যাফিন উত্তেজক পানীয় প্রস্তুতিতে কফি গাছ থেকে পাওয়া যায়। ব্যথা বেদনা উপশমকারী ঔষধ তৈরিতেও এটা ব্যবহার করা হয়। আর ক্যাফিন তো কফি থেকে পাওয়া যায়। কফি যে খাচ্ছি আমরা, সেখানে শক্তিবর্ধক হিসেবে কাজ করছে। নেক্সট, অ্যাট্রোপিন বেলেডোনা গাছ থেকে পাওয়া যায়। তোমরা জানো হোমিওপ্যাথি একটা ঔষধ আছে বেলেডোনা বলে, রক্তচাপ বৃদ্ধিতে ও স্নায়ুকে উত্তেজিত করতে সহায়তা করে। যাদের রক্তচাপ কম বা ব্লাড প্রেশার কম, তাদের বাড়ানোর ক্ষেত্রে এটা কাজ করে। অ্যাট্রোপিন কোথা থেকে পাওয়া যায়? বেলেডোনা গাছ থেকে পাওয়া যায়। কোথা থেকে পাওয়া যায়? বেলেডোনা গাছ থেকে পাওয়া যায়। অর্থাৎ বেলেডোনা গাছের যে উপক্ষার, দ্যাট ইজ অ্যাট্রোপিন, ইজ ইউজড টু রিডিউস দ্য ব্লাড প্রেশার। ওকে, রক্তচাপ কমাতে, রক্তচাপ বৃদ্ধিতে, যাদের 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 হচ্ছে রক্তচাপ কম, তাদের বাড়াতে সাহায্য করে, এনহান্স দ্য ব্লাড প্রেশার। ঠিক আছে? আর স্নায়ুকে উত্তেজিত করতে পারে। যারা দুর্বল প্রাণী বা দুর্বল মানুষ, তাদের ক্ষেত্রে কি হয়? এই অ্যাট্রোপিন ব্যবহার করা হয় তাদের স্নায়ুকে উত্তেজিত সবল করে তোলার জন্য। ওকে, এটা কিন্তু তোমরা মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে ছকটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই ছকটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। রেচন পদার্থ অনুসারে বিভিন্ন প্রকার প্রাণী, অর্থাৎ যাদের প্রধান রেচন পদার্থ, তার প্রকৃতি কি, বা যে সকল প্রাণীর রেচন পদার্থ প্রধান, তাদের প্রকৃতি কি, সেই হিসেবে আমরা প্রাণীকে ভাগ করছি। যেমন ধরো অ্যামোনোটেলিক। কি বলা হয়? অ্যামোনোটেলিক। অ্যামোনোটেলিক অর্থাৎ অ্যামোনিয়া যার প্রধান রেচন পদার্থ। যে সকল প্রাণীর রেচন পদার্থ অ্যামোনিয়া, তাদেরকে বলা হয় অ্যামোনোটেলিক। যেমন ধরো মাছ, জলীয় উভচর, বিশেষ করে ব্যাঙাচি, পতঙ্গ, পরিফেরা, এদের কি বলা হয়? অ্যামোনোটেলিক। অর্থাৎ এদের যে রেচন পদার্থের প্রকৃতি কি? অ্যামোনিয়া ঘটিত। ইউরিকোটেলিক, যাদের রেচন পদার্থ ইউরিক অ্যাসিড, তাদেরকে বলা হচ্ছে ইউরিকোটেলিক। কি বলা হয়? ইউরিকোটেলিক। রেচন পদার্থ কি? ইউরিক অ্যাসিড, তাদেরকে বলা হয় ইউরিকোটেলিক। যেমন ধরো পক্ষী ও সরীসৃপ, এদের রেচন পদার্থের প্রকৃতি কি? ইউরিক অ্যাসিড। ঠিক আছে, সেই জন্য এদেরকে বলা হয় ইউরিকোটেলিক। আর একটা আছে ইউরিওটেলিক। ইউরিকোটেলিক মানে হচ্ছে ইউরিক অ্যাসিড, আর ইউরিওটেলিক মানে হচ্ছে ইউরিয়া। ইউরিওটেলিক মানে হচ্ছে ইউরিয়া। যেমন ধরো মানুষ আর উভচর, এদের ইউরিয়া, এদের হচ্ছে ইউরিয়া রেচন পদার্থ, প্রধান রেচন পদার্থ। এই জন্য মানুষকে কি বলা হয়? ইউরিওটেলিক। অ্যামোনোটেলিক, প্রধান রেচন পদার্থ অ্যামোনিয়া। ইউরিকোটেলিক, প্রধান রেচন পদার্থ ইউরিক অ্যাসিড। ইউরিওটেলিক, প্রধান রেচন পদার্থ ইউরিয়া। নেক্সট, রেচন অঙ্গ। কিছু প্রাণীর রেচন অঙ্গ আছে, ফ্যাকচুয়াল ডাটা, এখান থেকে প্রশ্ন আসবে বা আসতে পারে, এলে এর মধ্য থেকেই দেবে। যেমন ধরো অ্যামিবা। এখানে দাগ করছে না, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। অ্যামিবার রেচন পদার্থের নাম, রেচন অঙ্গের নাম দেহতল। হাইড্রা মুখ ও কোষপর্দা দিয়ে রেচন পদার্থ ত্যাগ করে। আরশোলা ম্যালপিজিয়ান নালিকা। তোমরা যদি সবগুলো না মনে রাখতে পারো, এইটাই মনে রাখবে। আরশোলা ম্যালপিজিয়ান নালিকা। ঠিক আছে,
কেঁচো যোগ, এটা মনে রাখবে, নেফ্রিডিয়া। কি? নেফ্রিডিয়া। মাকড়সা, কাঁকড়া, বিছে এদের হচ্ছে কক্সাল গ্ল্যান্ড বা কক্সাল গ্রন্থি। চ্যাপ্টা কৃমি, শিখা বা ফ্লেম কোষ, শিখা বা ফ্লেম কোষ। চিংড়ির সবুজ গ্রন্থি মনে রাখবে। আর মানুষের ক্ষেত্রে বৃক্ক বা কিডনি। কি বলছি আমরা? বৃক্ক বা কিডনি। মনে থাকবে তো সবার? এই চারটে তোমরা মনে রাখবে। আরশোলার ম্যালপিজিয়ান নালিকা, মাকড়সা, কাঁকড়া, বিছে যদি হয় কক্সাল গ্ল্যান্ড, যদি ফিতাকৃমি হয়, চ্যাপ্টাকৃমি হয় শিখা বা ফ্লেম কোষ, মানুষের বৃক্ক বা কিডনি, আর চিংড়ির গ্রিন গ্ল্যান্ড বা সবুজ গ্রন্থি বলছি আমরা। আবার একবার বলে দিচ্ছি, অ্যামিবা দেহতল থেকে, হাইড্রা মুখ ও কোষপর্দা থেকে, আরশোলা ম্যালপিজিয়ান নালিকা থেকে বা ম্যালপিজিয়ান নালিকাই বলা হয় এটাকে, মাকড়সা, কাঁকড়া, বিছের কক্সাল গ্রন্থি থেকে। এরপর যদি দেখা আমরা চ্যাপ্টাকৃমি, সেটা হচ্ছে শিখা বা ফ্লেম কোষ থেকে, চিংড়ির সবুজ গ্রন্থি, আর মানুষের ক্ষেত্রে দুটো কিডনি। ঠিক আছে, তারা হচ্ছে রেচন অঙ্গ হিসেবে কাজ করে। নেক্সট, প্রাণী দেহে রেচন পদ্ধতি। উদ্ভিদ দেহে দেখলাম রেচন, নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই, না থাকার কারণে তারা কেউ পত্র মোচন করছে, কেউ বাকল মোচন করছে, কেউ ফল মোচন করছে, দিয়ে রেচন পদার্থ ত্যাগ করে দিচ্ছে। কিন্তু প্রাণী দেহে নির্দিষ্ট রেচন পদ্ধতির মধ্য দিয়েই বিপাকজাত দূষিত পদার্থ, দ্যাট ইজ রেচন পদার্থ, বাইরে নিষ্কাশিত হয়, পরিবেশের সঙ্গে মিশে যায়। তো এখানে যে যে অঙ্গ বেসিক্যালি রেচন তন্ত্রে সহযোগিতা করে, তাদের মধ্যে কে আছে? একজোড়া বৃক্ক আছে। বৃক্ক বলতে কিডনি, যেটা আমাদের তলপেটে রয়েছে, দুদিকে রয়েছে, সেটাকে বলা হচ্ছে কিডনি। আর একটা আছে গোবিনী, আর আছে মূত্রাশয় আর মূত্রনালী। বুঝা গেল? একজোড়া কিডনি, গোবিনী, মূত্রাশয়, মূত্রনালী। ভালো করে ছবিটার দিকে তাকো। এই হচ্ছে আমাদের টোটাল রেচন তন্ত্র। বিক্রিয়াজাত পদার্থ এখান থেকে আসে, রক্তের মাধ্যমে আসে, এসে কি হয়? এই যে কিডনি দুটো সিম বীজের মতো দেখতে পাচ্ছ, কিডনি পুরো সিম বীজের মতো। সিম খেয়েছো তোমরা? সিম বীজটা দেখবে এইরকম টাইপের খানিকটা। ঠিক আছে, সিম বীজ হচ্ছে এইরকম টাইপের, এইরকম টাইপের সিম বীজ। এটাই হচ্ছে আমাদের কিডনি, এটাই হচ্ছে আমাদের কিডনি। ঠিক আছে, এই কিডনি থেকে দুটো নালী এসে মূত্রাশয়ের সঙ্গে যোগ হয়েছে। এই কিডনি থেকে দুটো নালী এসে মূত্রাশয়ের সঙ্গে যোগ হয়েছে, এটাকেই বলা হয় গোবিনী। কি বলা হয়? গোবিনী। কি বলা হয়? গোবিনী। গোবিনী বলা হয়। এই গোবিনী থেকে মূত্র এসে কি হয়? মূত্রথলিতে জমা হয়। এটা হচ্ছে মূত্রথলি, আর এটা হচ্ছে মূত্রনালী। মূত্রনালী, ঠিক আছে, এটা হচ্ছে মূত্রনালী। মূত্রাশয়ে জমা হয়। কিডনি থেকে পরিশ্রুত হওয়ার পর মূত্রাশয়ে এসে গোবিনী মারফত এসে মূত্রাশয়ে জমা হয়। মূত্রাশয় থেকে মূত্রনালী দিয়ে বাইরে মূত্র ত্যাগ হয়। এই হচ্ছে আমাদের টোটাল রেচনতন্ত্র। তাহলে এগুলো প্রধান অঙ্গ। কি কি? বৃক্ক আছে এক জোড়া। ক জোড়া বৃক্ক? এক জোড়া বৃক্ক। ক জোড়া বৃক্ক? এক জোড়া। ঠিক আছে, এক জোড়া বৃক্ক, দুটো থাকে, এক জোড়া বৃক্ক। আর কি থাকে? গোবিনী থাকে। আর কি থাকে? মূত্রাশয় থাকে, আর মূত্রনালী। প্রধান রেচন অঙ্গ। প্রধান রেচন অঙ্গ রেচনতন্ত্রের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ বিপাকজাত যে দূষিত পদার্থ তাকে পরিশ্রুত করে বাইরে বের করে দেওয়ার কাজে এরা সহযোগিতা করে। এছাড়া কিছু আছে সহায়ক অঙ্গ, সহযোগিতা করে যারা। যেমন ধরো যকৃৎ, বা যেটাকে আমরা লিভার বলছি। যকৃৎ রয়েছে, ত্বক রয়েছে, ফুসফুস রয়েছে, আর বৃহদন্ত রয়েছে। এগুলো হচ্ছে সহযোগিতা করছে কিসের কাজে? রেচন পদার্থ ত্যাগ করার কাজে সহযোগিতা করছে। কিরকম ভাবে সহযোগিতা করছে একে একে আমরা তাহলে দেখি। যকৃৎ, যকৃৎ কি করছে? যকৃৎ পিত্তরস এবং বিলিরুবিন নির্গত করে। কি করে? পিত্তরস ও বিলিরুবিন নির্গত করে। এই যে যকৃৎ থেকে পিত্তরস বেরোচ্ছে, এটা অনবরত বেরোতে থাকে। খাদ্য এলেই এই পিত্তরস খাদ্যের সঙ্গে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কি করছে? খাদ্যটাকে পাচিত হতে সাহায্য করছে। তো এই যে পিত্তরস যখন অতিরিক্ত হয়ে যাচ্ছে, তখন এটা কোথায় গিয়ে জমা হচ্ছে? পিত্তাশয়ে গিয়ে জমা হচ্ছে, পিত্তথলিতে গিয়ে জমা হচ্ছে। প্রোটিন ভাঙতে সাহায্য করছে। কি করছে? প্রোটিন ভাঙতে সাহায্য করছে। প্রোটিন ভাঙতে সাহায্য করছে। আমরা জানি কি প্রোটিন ভাঙলে কি হয়? আমাদের অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। সেখান থেকেই পরবর্তীকালে যদি আমরা দেখি ইউরিয়া তৈরি হচ্ছে। তাহলে এই যে ইউরিয়া রেচন পদার্থ তৈরি হচ্ছে, তাতে কে ভূমিকা নিচ্ছে? যকৃৎ। যকৃৎ তো প্রোটিনটাকে ভাঙছে, মেন কাজ যকৃতের প্রোটিন ভাঙা।
তাহলে প্রোটিনকে যখন ভাঙছে, ভাঙার ফলে কি হচ্ছে? ইউরিয়া তৈরি হচ্ছে, সেটা রেচন পদার্থ। তাহলে এই ইউরিয়া তৈরিতে বিশেষভাবে ভূমিকা নিচ্ছে কে? যকৃৎ। যেহেতু ইউরিয়া তৈরিতে যকৃৎ বিশেষ একটা ভূমিকা পালন করছে, তাহলে আমরা তাকে বলতে পারি সহযোগী অঙ্গ, রেচন পদার্থে, রেচন তন্ত্রের সঙ্গে যুক্ত। কারণ রেচন তন্ত্রের রেচন পদার্থ হিসেবে মুখ্য কোনটা? ইউরিয়া। তাহলে ইউরিয়া তৈরিতে যদি যকৃৎ সহযোগিতা করে, তাহলে রেচন তন্ত্রে সে একটা সহায়ক অঙ্গ হতে পারে নাকি? হয়। এবার আসি ত্বক। ত্বক কিভাবে আমাদের রেচন পদার্থের সঙ্গে বা রেচন তন্ত্রের সঙ্গে যুক্ত? এরপরে কি রয়েছে? ত্বক। দেখো, ত্বক আমাদের শরীরে রেচন পদার্থ নিষ্কাশনেও ভূমিকা নেয়। কিভাবে? তোমরা গরমকালে বা আমরা সবাই গরমকালে ঘেমে যাই। শীতকালে অতটা বেশি ঘামি না, বুঝতে পারি না, শীতকালে হিউমিডিটি কম থাকে বলে আমরা বুঝতে পারি না। কিন্তু গ্রীষ্মকালে আমরা প্রচুর ঘেমে যাই। আমাদের স্কিন থেকে, আমাদের ত্বক থেকে ঘাম নিঃসৃত হয় বা ঘর্ম নিঃসৃত হয়। সোয়েট গ্ল্যান্ড আছে আমাদের স্কিনের নিচে, সোয়েট গ্ল্যান্ড আছে। আমাদের যে স্কিনে লোম রয়েছে, সেই লোমের গোড়াতে সোয়েট গ্ল্যান্ড থাকে। কি থাকে? সোয়েট গ্ল্যান্ড বা ঘর্ম গ্রন্থি থাকে। এই ঘর্ম গ্রন্থিতে কি হয়? আমাদের শরীরে উৎপন্ন কলাকোষে, হাতেও কলাকোষ রয়েছে, স্কিনেও প্রচুর কলাকোষ রয়েছে। তাহলে এই কলাকোষগুলোতে যখন খাদ্য বা বিপাক্রিয়ায় উৎপন্ন হচ্ছে বা খাদ্যের দহন হচ্ছে, সেখানে যে রেচন পদার্থ, কিছু রেচন পদার্থ আছে, যে রেচন পদার্থটা কি হয়? ওই ঘামের সঙ্গে মিশে আমাদের শরীর থেকে ঘাম হিসাবে বাইরে বেরিয়ে যায়। ঘামের মধ্যে দিয়ে রেচন পদার্থ ত্যাগ করে হচ্ছে ত্বক। বোঝা গেল? কিছু রেচন পদার্থ আমাদের ঘামের মধ্য দিয়ে শরীরের বাইরে বেরিয়ে যায়। যখন খুব বেশি হিউমিডিটি থাকে, তখন এটা বাষ্প হয়ে উড়ে যেতে পারে না সহজে, তাই আমরা ঘামের উপস্থিতি দেখতে পাই বা ঘামকে শনাক্ত করতে পারি। কিন্তু শীতকালে যেহেতু হিউমিডিটি কম, তাই ঘাম হচ্ছে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে উবে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে যাচ্ছে। তার জন্য আমরা কি করি? শীতকালে ঘামটা দেখতে পাই না। আর একটা কি করে? সিবেসিয়াস গ্রন্থির মাধ্যমে সিবাম বা তেল নির্গত করে। সবাই যদি নাক থেকে শুরু করে মুখ টুক দেখবে খুব তেল তেল করছে, খুব তেল তেল করে। নাকের উপরে যদি আমরা একটু চিপে দিই, একটু যদি প্রেসার দিই নাকের উপর অংশে, দেখবে সাদা সাদা পদার্থ নির্গত হয়, তেলের মতো পদার্থ নির্গত হয়। হাত দিয়ে যদি আমরা নাকে করি, দেখবে একটা পিচ্ছিল হড়হড় করে, একটা পিচ্ছিল পদার্থ বের হয়, হড়হড় করে। সেটাকেই বলা হয় সিবাম। কি বলা হয়? সিবাম। সেটা কোথায় থাকে? সিবেসিয়াস গ্রন্থির মধ্যে এগুলো থাকে। এগুলোও এক ধরনের রেচন পদার্থ, যেটা বিপাকজাত উদ্বৃত্ত হিসেবে তৈরি হয়। সেই বিপাকজাত উদ্বৃত্ত পদার্থ যেটা রেচন পদার্থ, সেটা সিবেসিয়াস গ্রন্থির মাধ্যমে কি হয়? সিবাম বা তেল হিসেবে আমাদের স্কিনের বাইরে সেটা জমতে থাকে। আমরা সেটা যখন ভালো করে মুখ মুছি বা ফেস ওয়াশ করি, কিংবা আমরা ভালো করে যখন জল দিয়ে মুখ ধুতে থাকি, তখন ওটা কি হয়? বাইরে নিষ্কাশিত হয়। ঠিক আছে? সেগুলো আবার জমে গিয়ে আমাদের মুখে ঢুকে প্রচুর ব্রণ তৈরি করে। সিবেসিয়াস গ্রন্থি থেকে যদি ঠিকভাবে তেল নির্গত না হয়, সেক্ষেত্রে আমাদের মুখে কিন্তু ব্রণ, কারণ মুখ সব থেকে নরম জায়গা, তাই মুখে ব্রণ তৈরি হয়। বুঝা গেল? তাহলে ত্বকও সহযোগিতা করছে। এরপরে আসি আমরা ফুসফুস। কে? ফুসফুস। ফুসফুস কি করছে? ফুসফুস দেখো আমাদের বিপাকজাত উদ্বৃত্ত যেটা কার্বন ডাইঅক্সাইড, তাকে নিষ্কাশিত করছে। ফুসফুসের মাধ্যমে তো নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে, কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে ফুসফুস দিয়েই। বিপাকজাত পদার্থ হিসাবে কোষে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে। সেই কার্বন ডাইঅক্সাইডকে রক্ত নিয়ে আসছে, এসে ফুসফুসে ছেড়ে দিচ্ছে, ফুসফুস সেটাকে আমাদের নাসারন্ধ্র দিয়ে বাইরে বের করে দিচ্ছে। তাহলে দেখো কত বড় ভূমিকা পালন করে। ফুসফুস কি করে? কার্বন ডাইঅক্সাইডকে বাইরে নির্গত করে। এবার তোমরা হয়তো মনে করতে পারো যে স্যার, তাহলে তো ফুসফুসকে প্রধান অঙ্গে রাখা উচিত ছিল, কেন রাখা হয় না? দেখো, রেচন পদার্থ বেসিক্যালি আমরা ইউরিওটেলিক, আমাদের রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া। মূত্র নির্গমনের মাধ্যমে আমরা রেচন পদার্থ ত্যাগ করি। কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ, ফুসফুস অবশ্যই সেটা বিপাকজাত পদার্থ, তাকে বাইরে নিষ্কাশন করে ঠিকই, কিন্তু বেসিক আমাদের রেচন পদার্থ হচ্ছে মূত্র। ঠিক আছে? তাই মূত্র বিসর্জনে যে অঙ্গগুলো সহযোগিতা, মূত্র বিসর্জন, 3 ইডিয়টসে আছে না, नहीं तो ये आप पर मूत्र विसर्जन करेगा, দেখেছো আশা করি সিনেমাটা। সেই মূত্র বিসর্জনের ক্ষেত্রে আমাদের যে অঙ্গগুলো সহযোগিতা করে তারা হচ্ছে প্রধান অঙ্গ। এছাড়াও বিপাকজাত পদার্থ যারা বের করছে তাদেরকে আমরা সহযোগকারী বা সহায়ক অঙ্গ বলতে পারি। সেই হিসেবে ফুসফুসের সহায়ক অঙ্গ কার্বন ডাইঅক্সাইড বিপাকজাত পদার্থ, তাই তাকে বাইরে নির্গত করছে বলে ফুসফুসকে আমরা সহযোগী অঙ্গ বলছি। এরপর কি?
এরপর আছে বৃহদন্ত বা লার্জ ইন্টেস্টাইন। আমরা যখন পরিপাক পড়েছিলাম, পুষ্টি পড়েছিলাম, তখন আমরা এই কথাটা জেনেছিলাম যে বৃহদন্তে শুধু যে মল একটা জায়গা থেকে গিয়ে মলাশয় থেকে রেকটাম দিয়ে বেরিয়ে যায় তা কিন্তু নয়। মল উৎপন্ন হয় বা মল উৎপন্ন হয়ে বৃহদন্ত দিয়ে যায় তা কিন্তু নয়। এই মলের মধ্যে থাকা যে বা অবশিষ্ট অংশে থাকা জলটাকে আমাদের এই বৃহদন্ত কিন্তু শোষণ করে। খাদ্যের মধ্যস্থ যে জল তাকে বৃহদন্ত হচ্ছে কালেক্ট করে, শোষণ করে। বা খাদ্যের জল শোষণ হয় কোথায়? আমাদের পরিপাকতন্ত্রের কোন অঙ্গ দ্বারা খাদ্যের মধ্যস্থ খাদ্য মধ্যস্থ জলটাকে কে শোষণ করে? দ্যাট ইজ বৃহদন্ত বা লার্জ ইন্টেস্টাইন। এ কি করে? খাদ্যের জল শোষণ করার সঙ্গে সঙ্গে কি করে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন জাতীয় অতিরিক্ত লবণ নির্গত করে, অতিরিক্ত লবণ নির্গত করে। সেই জন্য এটাকে আমরা বলছি রেচন তন্ত্রে সহযোগকারী অঙ্গ। বোঝা যাচ্ছে সবার? তাহলে আমরা চারটে অঙ্গ পেলাম যারা সহযোগ করে। একটাকে বলা হচ্ছে যকৃৎ, একটাকে বলা হচ্ছে ত্বক, একটা ফুসফুস, একটা বৃহদন্ত। এবার চলো আমরা মুখ্য অঙ্গগুলো দেখে নিই। মুখ্য অঙ্গের ক্ষেত্রে আমরা কি বলবো? বৃক্কই সব থেকে বড় অঙ্গ, বা আমরা বলতে পারি বৃক্ক এই রেচনতন্ত্রের হিরো বলতে পারি আমরা। বৃক্ক রেচনতন্ত্রের হিরো, তাই না? এতক্ষণ আমরা সাইড হিরো দেখলাম, সাইড হিরো, অন্যান্য চরিত্র দেখলাম। এরপরে প্রধান চরিত্রে কে আছে? বৃক্ক বা কিডনি। বৃক্কের যদি অধ্যয়ন করা হয়, বৃক্ক সম্বন্ধে অধ্যয়ন করা দরকার আছে, কারণ রেচন পদার্থ যথেষ্ট দূষিত হয়। তো এই কিডনি বা বৃক্ক যদি ফেল করে যায়, বৃক্ক যদি পরিশুদ্ধকরণ না করতে পারে, তাহলে শরীর কিন্তু আমাদের পরপর ফুলে যাবে, হাত পা পুরো ফুলে যাবে, শরীরে জল জমা হতে শুরু করবে, মূত্র বিসর্জন বা মূত্র নিঃসরণ খুব একটা সহজে হবে না, সেটা আবার ভয়ঙ্কর কঠিন অবস্থা তৈরি করে। তো সেই বৃক্ক নিয়ে যখন পড়াশোনা করা হয় তাকে বলা হয় নেফ্রোলজি, বা বৃক্ক নিয়ে যে ডাক্তার বাবুরা চিকিৎসা করেন তাদেরকে বলা হয় নেফ্রোলজিস্ট। কি বলা হয়? নেফ্রোলজিস্ট। আর বৃক্ক নিয়ে চিকিৎসাকে আমরা বলবো নেফ্রোলজি, ডিপার্টমেন্টকে বলা হয় নেফ্রোলজি। ঠিক আছে। অবস্থান উদরগহ্বরের কোটি অঞ্চলে, মেরুদণ্ডের নিচে, মেরুদণ্ডে যে আছে আমাদের, সেই মেরুদণ্ডের ঠিক নিচে এইরকম জায়গাতে, পেটের এইরকম জায়গাতে, দেখতে পাচ্ছ কি সবাই? পেটের এই যে জায়গা, এই জায়গাতে আমাদের বৃক্ক অবস্থান করে, কোটি অঞ্চল বলা হয় এটাকে, এখানে অবস্থান করে। দেখতে অনেকটা শিম বীজের মতো। পুরুষদের দেহে যে নেফ্রন পাওয়া যায়, বা নেফ্রন নয়, বৃক্ক পাওয়া যায়, তাকে আমরা বলছি বা সেটার ওয়েট কত? 150 গ্রাম। স্ত্রী দেহে যেটা পাওয়া যায় তার ওজন হচ্ছে 135 গ্রাম। বোঝা গেল? বৃক্কের যে খাঁজ, এর আগে যে আমরা ছবিটা দেখেছিলাম, এই যে বৃক্ক, এইখানটা দেখো, বৃক্ক সিমের এই জায়গাটায় খাঁজ তৈরি হয়েছে। এই জায়গাটায় কি তৈরি হয়েছে? খাঁজ তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? খাঁজ। এই জায়গাটা দেখো, খাঁজ তৈরি হয়েছে। এই জায়গাটা, এই দুটো জায়গায় খাঁজ তৈরি হয়েছে। এই খাঁজটাকে বলা হচ্ছে হাইলাম। কি বলা হচ্ছে? হাইলাম। কি বলবো আমরা? হাইলাম। বৃক্কের যে খাঁজ তাকে আমরা কি বলবো? হাইলাম। কি বলবো? হাইলাম। ঠিক আছে, হাইলাম বলা হয়। বৃক্কের যে খাঁজ তাকে বলা হাইলাম। এই হাইলাম অংশ থেকেই গোবিনী নির্গত হয়। গোবিনীর উৎপত্তি কোথা থেকে? বৃক্কের যে খাঁজ, সেই খাঁজ বা হাইলাম, সে হাইলাম থেকে গোবিনী তৈরি হচ্ছে। বৃক্কের দুটো স্তর থাকে। বৃক্কের দুটো স্তর, যেটা ভেতরের দিকের স্তর তাকে বলা হচ্ছে কটেক্স, আর যেটা বাইরের দিকের স্তর কটেক্স, আর ভেতরের দিকে বলা হচ্ছে মেডালা। কি বলা হচ্ছে? মেডালা। তাহলে বৃক্ক কি কাজ করে? এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো বৃক্কের কাজ কি। বৃক্কের কাজ হচ্ছে মূত্র উৎপাদন করা, লবণ ও জলের ভারসাম্য রক্ষা করা। বৃক্কের গঠনগত কার্যগত একক কি? নেফ্রন। এটা মার্ক করো আরো একবার। বৃক্কের গঠনগত এবং কার্যগত একক নেফ্রন। জীবদেহের গঠনগত এবং কার্যগত একক আমরা কি পড়েছিলাম? সেল বা কোষ পড়েছিলাম। এখানে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কত? নেফ্রন। প্রত্যেকটা বৃক্কে কতগুলো নেফ্রন থাকে? 10 লক্ষ। তার মানে আমাদের শরীরে প্রায় 20 লক্ষ নেফ্রন থাকে। প্রতিটি বৃক্কে যদি 10 লক্ষ থাকে, তাহলে আমাদের শরীরে কটা বৃক্ক থাকে? দুটো বৃক্ক। তাহলে 10 দুগুণে 20, 40 নয়? তাহলে 10 লক্ষ করে 20 লক্ষ বৃক্ক আমাদের শরীরে অবস্থান করে। নেফ্রন কোথায় অবস্থান করে? আমাদের বৃক্কে। বোঝা গেল? তাহলে নেফ্রনের সংখ্যা হচ্ছে 10 লক্ষ,
আর বৃক্কের গঠনগত কার্যগত একক নেফ্রন, এই দুটো তোমরা মনে রাখবে। আর কি, আর হচ্ছে বৃক্কের খাঁজকে বলা হচ্ছে হাইলাম, বৃক্কের কাজ কি মূত্র উৎপাদন করা। ওকে, নেক্সট বৃক্ক সম্পর্কিত আর কিছু তথ্য বা রেচনতন্ত্র সম্পর্কিত আর কিছু তথ্য দেখে না। বৃক্কে উৎপন্ন মূত্র গোবিনী দিয়ে মূত্রাশয়ে সাময়িকভাবে জমা হয়। তাহলে আমরা একটু আগে দেখলাম গোবিনী, এই যে গোবিনী বললাম, তাহলে এখানে কি হচ্ছে, পরিশ্রুত হচ্ছে, মূত্র তৈরি হচ্ছে, এই এলাকাতে মূত্র তৈরি হচ্ছে। এই মূত্র কি করছে, এই মূত্র এই গোবিনী দিয়ে এসে মূত্রাশয়ে, এই যে থলিটা দেখতে পাচ্ছ, এই যে থলি, এই থলিটাকে বলা হচ্ছে মূত্রাশয়। এই যে থলিটা, এই থলিটাকে বলা হচ্ছে মূত্রাশয়। তাহলে মূত্র তৈরি হয়ে গোবিনী দিয়ে এখানে এলো মূত্রাশয়, এখানে জমা হলো মূত্রাশয়। তারপর যখন খুব চাপ প্রেসার লাগে, খুব টিনটিন করে, তখন কি আমাদেরকে বাধ্যগত মূত্র বিসর্জন করতে হয়, হ্যাঁ কি না? প্রত্যেকে অনুভূতি করেছ কি? বাসে করে যাচ্ছ, বাস দাঁড়াচ্ছে না, গন্তব্যে যেতে হবে, বা লোকাল ট্রেনে যাচ্ছ, কি করবে? যতক্ষণ পর্যন্ত স্টপেজ আসছে বা স্টেশন আসছে, অনেকক্ষণ ট্রেন দাঁড়াচ্ছে, ততক্ষণ পর্যন্ত চেপে নিয়ে বসে থাকো, চেপে নিয়ে বসে থাকতে হয় না? তারপরে যখন স্টেশনে গিয়ে ট্রেন দাঁড়ায়, তখন গিয়ে একটু খালি করলে মনে হয় আহ কি আরাম, হ্যাঁ কি না? তাহলে এই যে মূত্রাশয়, সেখানে সাময়িকভাবে মূত্রটা জমা হচ্ছে, সেখান থেকে এখানে স্ফিংটার পেশি আছে, দরকার নেই অতদূর। স্ফিংটার পেশি কি করে, এই মূত্রটাকে, আমরা যে পেশি দিয়ে এই মূত্রটাকে চেপে ধরে রাখতে পারি। মূত্রাশয় জমা হয়ে যদি এইরকম পেশি না থাকতো, তাহলে তো বেরিয়েই যেত, প্যান্ট ভিজেই যেত। তো এই স্ফিংটার পেশি কি করে, অনবরত মূত্র ত্যাগ থেকে আমাদের রক্ষা করে, মূত্রাশয়কে রক্ষা করে। এই স্ফিংটার পেশি দিয়ে আমরা কি করি, চাপটাকে ব্যালেন্স করে রাখি, মানে কন্ট্রোল করে রাখি। তারপরে যখন খুব বেশি প্রেসার ক্রিয়েট হয়, বাধ্যগত আমাদেরকে টয়লেট করতে হয়, করলে আমাদের এই যে মূত্রাশয়টা, সেটা রিল্যাক্সেশন ফিল করে, একদম রিল্যাক্স, সেই কারণে আমাদেরও একটা রিল্যাক্সেশন ফিল হয়। বোঝা গেল? তাহলে এই জায়গাটা আমাদেরকে কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। বৃক্কে উৎপন্ন মূত্র গোবিনীতে মূত্রাশয়ে সাময়িকভাবে জমা হয়, পরে মূত্রনালী দিয়ে মূত্র ছিদ্র দিয়ে বাইরে নির্গত হয়। মূত্রে অস্বাভাবিক উপাদানের উপস্থিতিতে বিভিন্ন রোগ হয়। যেমন কিরকম, যেমন ধরো যদি মূত্রে খুব বেশি গ্লুকোজ থাকে, কি থাকে, মূত্রে যদি খুব বেশি গ্লুকোজ থাকে, তখন তাকে বলা হয় ডায়াবেটিস। কি বলা হয়? ডায়াবেটিস মেলিটাস। যদি মূত্রে গ্লুকোজের অস্বাভাবিক পরিমাণ দেখা যায়, তখন তাকে আমরা বলবো ডায়াবেটিস মেলিটাস। যদি মূত্রে অস্বাভাবিক বিলিরুবিন থাকে, তখন তাকে বলবো জন্ডিস, আমাদের শরীর হলুদ হয়ে যায়। কিটোন বডি থাকলে তাকে বলা হয় কিটোনুরিয়া, আর অ্যালবুমিন বেশি থাকলে তাকে বলা হয় অ্যালবুমিনিউরিয়া, অ্যালবুমিনিউরিয়া। তাহলে এখান থেকে কোনটা মনে রাখবে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। গ্লুকোজ থাকলে তাকে আমরা বলবো ডায়াবেটিস মেলিটাস, বিলিরুবিন থাকলে তাকে আমরা বলবো জন্ডিস। যদি অস্বাভাবিক পরিমাণে বেরোতে থাকে মূত্রের সঙ্গে, তার মানে কি ওগুলো কোথাও না কোথাও কিডনি ফেল করেছে, কিডনি পরিশ্রুত করতে পারছে না, তখন এইগুলোকে আমরা বলছি ডায়াবেটিস মেলিটাস। বা ধরো এত গ্লুকোজ হয়েছে শরীরে, কিডনি তাকে পরিশ্রুত করতে পারছেই না, তো এটাকে তখন আমরা শরীরের যে কন্ডিশন তৈরি হয় তাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস। এই যে ডায়াবেটিস মেলিটাস, এতে যে হরমোনের প্রভাব রয়েছে সেটাকে বলা হয় ইনসুলিন। আমাদের শরীরে যদি মধুমেহ রোগ হয়, অর্থাৎ রক্তে যদি শর্করার পরিমাণ বাড়ে থাকে, রক্তে শর্করার পরিমাণ বাড়লে তখন তাকে বলা হচ্ছে, সেটাও ডায়াবেটিস, মধুমেহ বলা হচ্ছে বাংলাতে। তো এটা কি করে, এই যে গ্লুকোজের উপর কাজ করে কে, ইনসুলিন। আমাদের শরীরে যদি ইনসুলিন সঠিকভাবে ক্ষরিত না হয়, তাহলে কি হয়, আমাদের শরীরে মধুমেহ রোগ হয়, রক্তে শর্করার পরিমাণ অনবরত বাড়তে থাকে। সেই জন্য দেখবে যাদের ডায়াবেটিস আছে তাদেরকে শর্করা জাতীয় খাদ্য কম খেতে বলা হয়, আলু ভাত এগুলো কম খেতে বলা হয়। আবার অনেকের আছে যাদের খুব বেশি ডায়াবেটিস, তাদেরকে ইনসুলিন ইনজেক্ট পুশ করতে হয়, ইনসুলিন ইনজেকশন ইনজেক্ট করতে হয়, শরীরে আর্টিফিশিয়াল ইনসুলিন সাপ্লাই করতে হয়, গিয়ে ওই রক্তে শর্করার মাত্রাটাকে ও কি করে, কন্ট্রোল করে, ব্যালেন্স করে, ইনসুলিন নিতে হয়। আমাদের শরীরে ইনসুলিনটা এই রক্তে শর্করার মাত্রাকে নির্দিষ্ট করে রাখে, ব্যালেন্স করতে সাহায্য করে। বোঝা গেল তাহলে বিষয়টা? রেচনতন্ত্র ছোট্ট একটা অংশ, রেচনতন্ত্র আশা করি তোমাদের বোধগম্য হয়েছে। এখান থেকে প্রশ্ন আসলে তোমরা আশা করি করতে পারবে, কেমন? তা আজকে এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা
বেসিক যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের চলন গমন বা চলনের অঙ্গ, গমনের অঙ্গ, এগুলো আমরা দেখে নেবো। অ্যাকচুয়ালি চলনের অঙ্গ হয় না, চলন বলতে এক জায়গায় থেকে ওই হাত পা নাড়ানো, যেমন ধরো উদ্ভিদ। গমনে সহায়ককারী কিছু অঙ্গ আছে যেগুলো আমরা পড়বো, ফ্যাকচুয়াল ডাটা, চলন গমনটা পড়বো, তার সঙ্গে কঙ্কাল আর পেশিতন্ত্রটাও আমরা পড়ে নেব। ঠিক আছে, ওখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তো সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ক্লাসে। অবশ্যই সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা করতে থাকো। বাই।